মিউজিক বন্ধুরা, আজ আমরা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা সিতারে জমিন পর ব্যাখ্যা করতে যাচ্ছি, যা আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। তাই ভিডিওটি এখনই লাইক করুন। চলুন গল্প শুরু করি। তো সিনেমার শুরুতে আমরা গুলশান নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যিনি একটি বাস্কেটবল দলের জুনিয়র কোচ। আজ তার দলের ম্যাচ ছিল, কিন্তু দলের কেউই ভালো পারফর্ম করছিল না। এটা দেখে গুলশান দলকে নতুন পরিকল্পনা করার কথা বলে, যাতে ম্যাচ জিততে পারে। কিন্তু তার সিনিয়র কোচ দলটিকে নিজের মতো করে চালাতে চাইছিলেন। এই নিয়ে গুলশানের তার সিনিয়রের সাথে ঝগড়া হয় এবং সে রাগের মাথায় তাকে থাপ্পড় মেরে দেয়। তারপর গুলশান সেখান থেকে বেরিয়ে বাড়ি যায় এবং প্রচুর মদ পান করে। সেখানেই তার স্ত্রী সুনিতার ফোন আসছিল বারবার, কিন্তু সে ধরছিল না। সাথে সে দেখছিল যে টিভিতেও গুলশানের থাপ্পড়ের খবর চলছিল, যা তাকে খুব খারাপ লাগছিল। এরপর মাতাল অবস্থাতেই গুলশান গাড়ি চালিয়ে বাড়ি যেতে থাকে, কিন্তু বেশি মদ পান করার কারণে সে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে না এবং কিছুক্ষণ যাওয়ার পর সে পুলিশের গাড়িকে ধাক্কা দেয়, যার কারণে তাকে জেলে যেতে হয়। তবে পরের সকালেই গুলশানের বন্ধু এসে তার জামিন করিয়ে দেয়, কিন্তু এখন এটি পান করে গাড়ি চালানোর মামলা ছিল, তাই আদালতে না গিয়ে এই মামলা শেষ হবে না। এরপর গুলশানকে বাস্কেটবল দলের হেডরা দেখা করতে ডাকে এবং বলে যে, তুমি সিনিয়রকে থাপ্পড় মেরে ভালো কাজ করনি, তাই আমরা তোমাকে সাসপেন্ড করছি। এটা শুনে গুলশানের হুঁশ উড়ে যায়, কারণ প্রথমে জেল এবং এখন তার চাকরিও গেল। যাই হোক, তারপর কয়েকদিনের মধ্যেই গুলশানের মামলার দিন আসে, যেখানে বিচারক তাকে সাজা শোনাতে যাচ্ছিলেন। তখন বিচারক গুলশানের সব কথা শোনেন এবং বলেন যে, আপনি একজন কোচ হওয়া সত্ত্বেও পান করে গাড়ি চালাচ্ছিলেন, আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এবং তিনি গুলশানকে 3 মাসের জন্য মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের বাস্কেটবল শেখাতে বলেন। এখন মানসিক শুনেই গুলশান অস্বীকার করে যে, আমি ওই পাগলদের শেখাতে পারব না। এর উপর বিচারক বলেন যে, ঠিক আছে, আপনাকে 2 বছরের জেল খাটানোর সাজা শোনাচ্ছি। এতে গুলশান তৎক্ষণাৎ রাজি হয়ে যায় যে, না না ম্যাডাম, আমি বাস্কেটবল শেখাতে রাজি আছি। এরপর গুলশান এই সব কথা তার মাকে গিয়ে জানায় এবং এখানে আমরা জানতে পারি যে গুলশান তার স্ত্রীর থেকে গত 1 মাস ধরে দূরে থাকছে এবং গুলশান কথায় কথায় রেগে যায়। যদিও এই বাড়িটি তার মা সামলান এবং তার বাবাও এই দুনিয়াতে নেই। এখানে গুলশানের মা তাকে এটাও বোঝান যে, তাকে তার দলকে সেরা দল বানানোর দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু গুলশান বলে যে, আমাকে শুধু 3 মাস কাটাতে হবে, যেমন তেমন করে কাটিয়ে নেব। এখন পরের দিন গুলশান সরাসরি সেই সেন্টারে যায় যেখানে তাকে বাস্কেটবল শেখাতে হতো। তো সেখানকার ম্যানেজার গুলশানকে সেখানকার বাচ্চাদের সম্পর্কে জানিয়ে জিজ্ঞাসা করে যে, আপনি সপ্তাহে কতদিন আসবেন? তখন গুলশান বলে যে, একদিন আসলেও অনেক হবে। কিন্তু ম্যানেজার সরাসরি তার কথা বিচারকের সাথে করিয়ে দেয়, যার ভয়ে গুলশান প্রতিদিন আসার জন্য রাজি হয়ে যায় এবং এখানে সে এটাও জানতে পারে যে এই বাচ্চাদের মধ্যে একজন বিচারকের ভাগ্নেও আছে। এখন এরপর গুলশান আজ এখানে সব বাচ্চাদের সাথে দেখা করে এবং তারা গুলশানকেই উপহাস করতে শুরু করে, যা গুলশানের ভালো লাগে না। সাথে গুলশান সেখানে একটি ছেলেকে দেখে, যে সবার থেকে আলাদা বাস্কেটবল খেলছিল এবং গুলশানের ডাকলেও সে শুনছিল না। এখানে গুলশান এখন এটাও বুঝে গিয়েছিল যে এই 3 মাস তার জন্য খুব সমস্যার সাথে কাটতে চলেছে। তাই সে তৎক্ষণাৎ সেই ম্যানেজারের কাছে আসে এবং বলে যে, এই বাচ্চারা স্বাভাবিক নয়, আমি এদের শেখাতে পারব না। এর উপর ম্যানেজার বলে যে, স্বাভাবিক কি হয়? আমরা কি সিদ্ধান্ত নিই যে স্বাভাবিক কি? সবারই নিজস্ব স্বাভাবিক থাকে, যেমন কারো বুদ্ধি বেশি হয় তো কারো কম, কিন্তু তারা নিজেদের জায়গায় স্বাভাবিক। এটা শুনে গুলশান কিছুটা কথা বুঝতে পারে। এরপর রাতে গুলশানকে তার বন্ধুর বিয়েতে যেতে হয়। তো সেখানে তার স্ত্রী সুনিতা দেখা করে এবং এই দুজন একান্তে কথা বলতে শুরু করে। তখন কথায় কথায় সুনিতা বলে যে, আমার শুধু আমাদের বাচ্চা দরকার ছিল আর তুমি সেই কথা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে। তখন এখানে গুলশান কিছুক্ষণ কথা বলে চুপচাপ সেখান থেকে চলে যায়, যা সুনিতার খুব খারাপ লাগে যে তার স্বামী তার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। যাই হোক, এখন পরের দিন থেকে গুলশান ওই বাচ্চাদের শেখাতে শুরু করে, কিন্তু এই সব করা এত সহজ ছিল না। যখন গুলশান তাদের কোনো ব্যায়াম করতে দিত, তখন তারা সবসময় উল্টোটা করত, এতে গুলশান বিরক্ত হয়ে যেত। তারপর পরের দিন ম্যানেজার গুলশানকে জানায় যে একটি বড় চ্যাম্পিয়নশিপ হতে চলেছে এই ধরনের বাচ্চাদের জন্য, তাই আমরা এতে আমাদের নাম দিয়েছি, যা শুনে গুলশান আবার ফেঁসে যায় যে এখন এদের আরও শেখাতে হবে। সাথে গুলশানের মাও তাকে সাহস দেন যে, তুই এত ছোট হওয়া সত্ত্বেও যখন বাস্কেটবল খেলতে পারিস, তখন ওরাও খেলতে পারবে। এরপর গুলশান আজ মনোযোগ দিয়ে তাদের প্রশিক্ষণ শুরু করায়, কিন্তু এই বাচ্চারা আবার ভুল করে দেয় এবং গুলশান রেগে গিয়ে এদের সবাইকে তাড়িয়ে দেয়। তারপর সে সেই ছেলেটির কাছে আসে যে বাস্কেটবল ভালো খেলছিল এবং সে তাকে বলে যে, তুমি আমাদের সাথে খেললে আমাদের দল জিতে যাবে। কিন্তু সেই ছেলেটি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর পরের সকালে যখন গুলশান তাদের শেখাতে আসে, তখন সে ম্যানেজারকে বলে যে, এরা কিছুই বুঝতে পারে না, আমি এদের শেখাবো কিভাবে? এর উপর ম্যানেজার আজ গুলশানকে জানায় যে, এই সব ছেলেরাই কোথাও না কোথাও চাকরি করে। এরা যদিও মস্তিষ্কের দিক থেকে দুর্বল, কিন্তু নিজেদের কাজে পারদর্শী,
যার মধ্যে একজন হোটেলে কাজ করে তো একজন গাড়ি মেকানিক। এভাবেই এরা নিজেদের কাজে ব্যস্ত থাকে এবং শুধু বাস্কেটবল খেলার জন্য আসে। এটা শুনে গুলশানের মনে হয় যে ছেলেগুলো পরিশ্রমী, তো শুধু তাদের একটু শেখানোর দরকার। তারপর পরের দিন থেকে গুলশান পুরো প্রস্তুতি নিয়ে এই বাচ্চাদের প্রশিক্ষণ দিতে শুরু করে এবং ধীরে ধীরে তারাও শিখতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে এখন তাদের বাস্কেটবলের প্রথম ম্যাচও আসে, যা তাদের সেন্টারে হওয়ার কথা ছিল। তারপর পরের দিন যখন ম্যানেজার সেখানে চেয়ার লাগাচ্ছিল, তখন গুলশান বলে যে এদের ম্যাচ দেখতে আসবেই, বাকি যে আপনি এত প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ম্যানেজার বলে যে এই বাচ্চাদের বাবা মা তাদের জন্য অবশ্যই আসবে এবং দেখবে এই জায়গাটিও পুরোপুরি ভরে যাবে, কারণ সবাই তাদের খুব ভালোবাসে। কিন্তু গুলশান মানে না। তারপর যখন ম্যাচ শুরু হয় তখন সত্যিই এখানে অনেক লোক এসেছিল, এই বাচ্চাদের আত্মীয় এবং অনেক বন্ধু, যা দেখে গুলশানও অবাক হয়। এরপর আজ গুলশানের শেখানো কৌশল দিয়ে এই লোকেরা ম্যাচ জিতে যায় এবং সবাই বেশ খুশি ছিল। অর্থাৎ এখন এই বাচ্চারা চ্যাম্পিয়নশিপে এন্ট্রি নিতে পারবে। তারপর যখন সবাই আজ গোসল করছিল, তখন গুলশান দেখে যে গুড্ডু নামের একটি বাচ্চা জল থেকে দূরে পালাচ্ছে এবং সে জানতে পারে যে গুড্ডু জলকে খুব ভয় পায়, তাই সে অনেক দিন ধরে গোসল করেনি। তখন গুলশান কোনোভাবে গুড্ডুকে কথার জালে ফাঁসিয়ে জলে নিয়ে আসে এবং তারপর যখন গুড্ডুর ভয় কমে তখন সে তাকে গোসল করিয়ে দেয়। অর্থাৎ এখন গুলশানও বুঝে গিয়েছিল যে তাকে এই বাচ্চাদের কিভাবে সামলাতে হবে। তারপর একদিন ম্যানেজার গুলশানকে জানায় যে আপনার ম্যাচ অন্য শহরে আছে এবং আমি সেখানে যেতে পারবো না, তাই আপনাকে বাসে যেতে হবে। যা গুলশানের ভালো লাগে না, কারণ এই বাচ্চাদের সামলানো সহজ কাজ ছিল না। কিন্তু ম্যানেজার তাকে এই সব জানিয়ে চলে যায়। সাথে সে তাকে একটি নতুন মেয়ের সাথেও পরিচয় করিয়ে দেয়, যার নাম গোলু ছিল এবং সে এখন তাদের দল থেকে খেলবে। যাই হোক, তারপর গুলশান এই বাচ্চাদের সাথেই বাসে করে অন্য শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং তারা খেলতে পৌঁছে যায়। কিন্তু এখানে ম্যাচে তো প্রতিপক্ষ দল গুলশানের দলের উপর ভারী পড়ে এবং তারা এই ম্যাচটি হেরে যায়। তারপর ফিরে আসার সময় গুলশান পরের ম্যাচের কথা ভাবছিল, যা তাদের যে কোনো মূল্যেই জিততেই হবে। কিন্তু এই বাচ্চারা নিজেদের মধ্যে মগ্ন ছিল, যার কারণে বাকি যাত্রীদের সমস্যা হতে শুরু করে। তখন এতে বিরক্ত হয়ে ড্রাইভার এই বাচ্চাদের শান্ত করাতে আসে, কিন্তু গোলু তো রেগে গিয়ে সেই ড্রাইভারের বাদাম ভেঙে দেয় এবং সুনীল তার উপর বমি করে দেয়, যার কারণে এখন তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় এবং কোনোমতে গুলশান এই বাচ্চাদের বাড়িতে পৌঁছায়। যদিও এই সময়ে গুলশানের গোলুর সাথে কথা হয়, যে তাকে জানায় যে ভালোবাসায় সবসময় আমাদের অন্যের কথাও ভাবতে হয়, আমরা স্বার্থপর হতে পারি না। এখানে গোলু এই কথাটি এমনিতেই বলেছিল, কিন্তু এর গুলশানের উপর বেশ প্রভাব পড়ে। এরপর পরের দিন গুলশান সরাসরি সুনিতার সাথে দেখা করতে আসে, কিন্তু সে তাকে সরি বলতে পারে না তার অহংকারের কারণে এবং তারপর কোনো কথা নিয়ে সুনিতার সাথে তার আবার ঝগড়া হয়, কারণ গুলশান কোনো কথা পরিষ্কার করত না, শুধু সে সমস্যা থেকে পালাতে শুরু করত। তখন সুনিতা তাকে থামায় এবং জিজ্ঞাসা করে যে বলো কি কথা, তুমি কেন চিন্তিত? এবং এখানে কথায় কথায় গুলশান বলে যে আমি আমার দল নিয়ে চিন্তিত এবং আমাকে তাদের সাথে বিভিন্ন জায়গায় ম্যাচ খেলতে যেতে হবে। বুঝতে পারছি না কিভাবে যাব, কারণ তারা পুরো বাচ্চা, যারা আমাকে বিরক্ত করে রাখে। এর উপর সুনিতার একটি বুদ্ধি আসে এবং পরের দিন আমরা দেখি যে সুনিতা একটি বাসের ব্যবস্থা করেছে। অর্থাৎ এখন সে এই দলটিকে ম্যাচ খেলানোর জন্য গুলশানের সাথে নিয়ে যাবে। আসলে সুনিতা গুলশানের সাথে সময় কাটানোর জন্য এই সব করেছিল, যাতে গুলশান তার থেকে দূরে দূরে না থাকে। এবং তারপর তারা তাদের পরের ম্যাচ খেলতে পৌঁছে যায় এবং আজ যেতেও। এভাবেই তারা অনেক ম্যাচ খেলে এবং যেতে এবং এখন গুলশান ও সুনিতাও তাদের সাথে মজা পেতে শুরু করে। সাথে তাদের সম্পর্কও ভালো হতে শুরু করেছিল, যেখানে দুজনেরই মজা আসছিল। সেখানেই তাদের ম্যাচ সোশ্যাল মিডিয়ায়ও বিখ্যাত হচ্ছিল, যার কারণে গুলশানের খারাপ ইমেজও ভালো হতে শুরু করেছিল। একরকম সবকিছু ভালো হতে শুরু করেছিল। তারপর আজ ম্যাচ জেতার পর সুনিতা খুশিতে গুলশানকে বলে যে এখন আমাদেরও বাচ্চা প্ল্যান করে নেওয়া উচিত, তুমি বাচ্চার নাম শুনে পালাও কেন? এর উপর গুলশান বলে যে এখন আমাদের বয়স বেশ বেশি হয়ে গেছে, আমার ভয় হয় যে আমাদের বাচ্চাও এদের মতো না হয়ে যায়। এটা শুনে সুনিতা রেগে চলে যায়, কিন্তু এই কথাটি পেছনে দাঁড়িয়ে থাকা সুনীল শুনে নেয়, যে গুলশানের কাছে এসে বলে যে স্যার, আপনার বাচ্চা যদি আমাদের মতো হয় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি যদি তার বাবা হন তাহলে আপনি সবকিছু সামলে নেবেন। এটা শুনে গুলশানের খুব ভালো লাগে যে আমি তো এই দৃষ্টিকোণ থেকে ভাবিনি। এরপর গুলশান সুনিতাকে অনেকবার ফোন ও মেসেজ করে, কিন্তু সুনিতা কোনো উত্তর দেয় না, কারণ সে তার উপর খুব রাগ করেছিল। তারপর এখান থেকে গুলশান সরাসরি সেই প্লেয়ারের কাছে আসে, যে বেশ ভালো খেলত এবং সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি দলে খেলছো না কেন? তখন সেই ছেলেটি আজ জানায় যে আমি আমার অন্য দলের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু একবার কোচ রেগে গিয়ে আমার মেডেল ছিনিয়ে নিয়েছিলেন এবং আমার বেশ অপমান হয়েছিল। তখন থেকে আমি কসম খেয়েছিলাম যে আমি আর কখনো কোনো দলের সাথে খেলব না। এটা শুনে আজ গুলশান সেই ছেলেটিকে অনেক উৎসাহিত করে এবং ছেলেটিও খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ এখন তাদের ফাইনাল ম্যাচ ছিল, যা তাদের যে কোনো মূল্যে জিততে হতো। যাই হোক,
তারপর পরের দিন যখন গুলশান সেন্টারে আসে তখন ম্যানেজার তাকে জানায় যে আমাদের দল এখন ফাইনাল খেলতে পারবে না, কারণ ম্যাচটি বেশ দূরে এবং আমাদের কাছে এত ফান্ড নেই যে আমাদের দল সেখানে যেতে পারে। এটা শুনে গুলশানের খুব রাগ হয় যে যখন আমরা জিততে চলেছি তখন এরা পিছিয়ে যাচ্ছে, এবং এখন ফাইনালে না যাওয়ার কারণে সবাই হতাশ হয়ে যায়, যা গুলশান দেখতে পারে না। তখন তার একটি বুদ্ধি আসে এবং সে সরাসরি সুনিতার কাছে এসে অভিনয় করার জন্য বলে যে আমার সাথে চলো, এক জায়গায় পুলিশওয়ালি সেজে যেতে হবে। তখন বাচ্চাদের জন্য সুনিতা রাজি হয়ে যায় এবং তারা দুজন সরাসরি সেই হোটেলে পৌঁছে যায় যেখানে গুলশানের দলের ছেলেটি কাজ করত। আসলে সেই ছেলেটিকে এখানকার মালিক পাগল ভেবে অর্ধেক বেতনে কাজ করাত, তাও ওভারটাইম। তো তারা তার নাম করে সেই মালিককে হুমকি দেয় এবং তারপর টাকার দাবি করে, যার জন্য মালিক তৎক্ষণাৎ রাজি হয়ে যায় যে আমাকে জেলে দিও না, আমি সব দিতে রাজি। তারপর এখান থেকে সেই টাকা নিয়ে গুলশান তৎক্ষণাৎ সবার টিকিট করায় এবং তারা তাদের ফাইনাল ম্যাচ খেলতে পৌঁছে যায়। তারপর হোটেলে আসার পর গুলশান তার মাকে ফোন করে খবর নেওয়ার জন্য, কারণ তার মাও কোনো মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন। কিন্তু যেই না গুলশান হোটেলে ঘুরতে থাকে তখন দেখে যে তার মা তো এখানে একজন লোকের সাথে আছে, যে তার বয়ফ্রেন্ড। এটা দেখে তো গুলশানের হুঁশ উড়ে যায়। তারপর সে তার মা এবং সেই লোকটিকে বসিয়ে তার মায়ের ক্লাস লাগিয়ে দেয় যে এই বয়সে এই সব করতে তোমার লজ্জা হয় না। কিন্তু এখানে সুনিতা গুলশানকে শান্ত করায় এবং তাকে বোঝায় যে মায়েরও তো নিজের জীবন আছে, কতদিন সে একা একা কষ্ট পাবে, তাদেরও তো নিজেদের সুখ পাওয়ার পুরো অধিকার আছে। এটা শুনে গুলশানও শান্ত হয়ে যায়, কারণ সেও কথাটি বুঝে গিয়েছিল। এখন পরের দিন গুলশানের দলের ম্যাচ শুরু হয়, কিন্তু এখানে একটি সমস্যা ছিল। আসলে এই খেলোয়াড়রা তো গুলশানের দলের থেকে বেশ বড় ছিল, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর ম্যাচের শুরুতে গুলশানের দল বেশ খারাপভাবে হারতে শুরু করে এবং গুলশানও ভয় পেয়ে যায় যে এখন হার নিশ্চিত। কিন্তু ব্রেকের সময় গুলশান তার দলকে একটি পরিকল্পনা জানায় যে এরা লম্বা, তাই পাস নিচে নিচে দাও, সব নিয়ন্ত্রণ হয়ে যাবে। এর উপর গুলশানের দল তেমনই করে এবং এখন খেলা আবার নিয়ন্ত্রণে আসে, যেখানে এই দলটিও সমতায় পৌঁছানোর কাছাকাছি ছিল এবং কিছুক্ষণ পরেই শুধু একটি পয়েন্ট বাকি থাকে, যা তারা অর্জন করলে গুলশানের দল জিতে যাবে। যদিও এখন ম্যাচ শেষ হতে খুব কম সময় বাকি ছিল, তখনই গুলশানের দলের ছেলেটি একটি শট চেষ্টা করে, কিন্তু সেই বল বাস্কেটে যায় না এবং গুলশানের দল হেরে যায়। এতে গুলশানের খুব রাগ হয়, কিন্তু সে দেখে যে তার দলের বাচ্চারা তো প্রতিপক্ষ দলের সাথে উদযাপন করছে যেন তারাই জিতেছে। এটা দেখে গুলশানের রাগ শান্ত হয়ে যায় এবং সে বুঝতে পারে যে খেলাটা জরুরি ছিল এবং হারজিত তো লেগেই থাকে। তারপর সেখানেই গুলশান সুনিতার কাছে এসে তাকে বলে যে এই বাচ্চারা আমাকে কত কিছু শিখিয়েছে এবং তুমি আমাকে আমার সব ভুলের জন্য ক্ষমা করে দাও, আমি এখন নতুন শুরু করতে চাই। এর উপর সুনিতা খুশিতে রাজি হয়ে যায়। তারপর যখন গুলশান সুনিতার সাথে বাড়িতে থাকে তখন তার সিনিয়রের ফোন আসে, যে জানায় যে আমি এখন আমার দল থেকে শীঘ্রই অবসর নিতে চলেছি, তাই আমি তোমার নাম আমার জায়গায় সিনিয়র কোচের জন্য বিবেচনা করেছি, কারণ সেই বাচ্চাদের কাছে যাওয়ার পর তুমি বেশ ভালো হয়ে গেছ। এটা শুনে গুলশান খুশি হয়ে যায়। তারপর গুলশান সরাসরি সেন্টারে আসে, কারণ আজ তার শেষ দিন ছিল এবং তাকে কেবল 3 মাস শেখানোর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সে 4 মাস ধরে সেই বাচ্চাদের শিখিয়েছিল। তখন ম্যানেজার বলে যে যাওয়ার আগে আপনি সেই বাচ্চাদের বিদায় তো বলুন। কিন্তু গুলশানের সাহসী ছিল না সেই বাচ্চাদের বিদায় বলার, তাই সে চুপচাপ সেখান থেকে যেতে থাকে। কিন্তু সেখানে গুলশানের জায়গায় আসা নতুন কোচকে দেখেই গুলশানের বাচ্চাদের কথা মনে পড়ে, তো সে তৎক্ষণাৎ তাদের বিদায় বলতে আসে এবং তাদের জড়িয়ে ধরে খুব কাঁদে, কারণ এই আপনার বাচ্চাদেরই গুলশানকে দুনিয়াতে বাঁচার নতুন শিক্ষা শিখিয়েছিল। এখানেই এই সিনেমা শেষ হয়। বন্ধুরা, এই সিনেমাটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি আপনাকে একটি ছোট রিভিউ দিই, তাহলে এই সিনেমাটি আমার বেশ পছন্দ হয়েছে। যদিও আমি এর অরিজিনাল সিনেমা ব্যাখ্যা করেছিলাম, কিন্তু তাতে এত আবেগ ছিল না যতটা এই সিনেমায় আছে। এই সিনেমাটি তো আপনার সরাসরি হৃদয় আঘাত করে এবং আপনিও ভাবনায় পড়ে যান যে আমি কি সত্যিই স্বাভাবিক নাকি না। আমি তো বলি যে আপনাদের এই সিনেমাটি একবার অবশ্যই দেখা উচিত। বাকি আপনার কি মতামত এই সিনেমাটি নিয়ে কমেন্টে জানাবেন এবং যদি আপনারা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই চমৎকার সিনেমাটি দেখতে চান